পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে পড়ছি ৪৪ পাতা থেকে। কালিম্পংয়ের অভিজ্ঞতা। কালিম্পংয়ে এসেছি কয়েক মাসের জন্য। চমৎকার জায়গা, পাহাড়ের ওপর ছোট আশ্রম সাধন ভজনের জন্য। কালিম্পং শহর থেকে হেঁটে উঠে এলাম। অমল মহারাজ স্বামী জিনানন্দজি দেখাশোনা করেন। নিচের তলার একটা ঘরে আমার থাকার ব্যবস্থা। এক দেওয়ালে বিরাট কাঁচ, বাইরের পাহাড়ি জঙ্গল দেখা যায়, চারদিক নির্জন। আশ্রমে ফোন নেই, খবরের কাগজও আসে না। খুশি হলাম, ধ্যান করবার উপযুক্ত জায়গা। দুটো অভিজ্ঞতা হলো। আত্মবিশ্বাস বেড়ে গেল। কলকাতা থেকে রাতের বাসে শিলিগুড়ি পৌঁছলাম সকালবেলা। ওখান থেকে শেয়ারের জিপে কালিম্পং। এক নেপালি ছেলে দাঁড়িয়েছিল, আমাকে নিয়ে এলো আশ্রমে। অভিজ্ঞতাটা হয়েছিল কলকাতা থেকে শিলিগুড়ির বাসে। সামনের দিকে সিট পেয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখি ২২-২৪ বছরের একটি মেয়ে আমার পাশে এসে বসলো। ব্যাপারটা আমার ঠিক পছন্দ হয়নি। জিজ্ঞেস করলাম কত দূর যাবেন? বললেন শিলিগুড়ি। সারা রাত তার পাশে বসে যেতে হবে? ভাবলাম কন্ডাক্টরকে বলবো আমাকে অন্য সিট দিতে। বাস ছাড়ল। কিছুক্ষণ পর কন্ডাক্টর টিকিট চেক করার জন্য পাশের লাইনে এলেন। আমার টিকিট চাইলেই অনুরোধ করব অন্য সিট দিতে। হঠাৎ মনে চিন্তা উঠল, একটি মেয়ের পাশে বসে যেতে হবে এমন পরিস্থিতিকে এড়াতে চাইছি কেন? প্রতিকূল পরিস্থিতিকে নিজেকে বিকাশের সুযোগ তো করে নিতে পারি। ঠিক আছে, উঠব না, এভাবেই যাব, পরীক্ষা করে দেখব নিজের মনকে। সারা রাত এভাবেই গেলাম। পথে মাঝে মাঝে ঘুম ভেঙে যেত, দেখতাম মেয়েটি ঢলে পড়েছে পাশে আমার শরীরে ভর দিয়ে। কখনো বা তার হাত আমার হাঁটুতে, হাত সরিয়ে দিতাম। এভাবেই ভোরে শিলিগুড়িতে এসে পৌঁছলো বাস। নেমে এলাম। সারা রাত মেয়েটি পাশে বসে থাকলেও আমার ভালো মন্দ কিছু মনে হয়নি। একজন ছেলে পাশে বসলে যেমন লাগতো তেমনই ফিলিং। মনের মধ্যে একটা চমক। পরিস্থিতি একটা ঘটনা মাত্র, আমরাই নিজের মনের সংস্কার দিয়ে একে ভালো বা মন্দ বলি। ঘটনাই, সব ঘটনাই মূলত কিছু উপাদানের সংযোগ। মনের মধ্যে এক বিদ্যুৎ চমক। সিট বদল করলে এই নতুন অভিজ্ঞতা তো হতো না। পুরনো সংস্কারের বশেই চলতাম। ভালো লাগলো, আত্মবিশ্বাস বেড়ে গেল। বেদান্ত সাধনার আগে জগৎ বা পরিবেশকে মিথ্যে ভাবতাম। আজকের অভিজ্ঞতায় এটা সাময়িক কল্পনা। এও তো বেদান্তেরই কথা, সবই কল্পনা। তবে কোনো কোনো কল্পনা আমাদের নিয়ে যায় মুক্তির রাজ্যে, কোনো কোনো কল্পনা ফেলে দেয় আরও স্থূল বন্ধনে। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের জিপে করে যেতে যেতে ভাবছিলাম, প্রজ্ঞার চমক যেমন ধ্যানের মধ্যে হয় তেমনি চোখ খুলে চলতে চলতেও হয়। দ্বিতীয় অভিজ্ঞতাটা হলো কালিম্পং আশ্রমে ধ্যান করার সময়। আগে ধ্যানে বসে আমি বোধ কিছুক্ষণ পরেই চেতনা থেকে জ্যোতি হয়ে যেত, আলোর বন্যা ভাসিয়ে দিত আমাকে। এখানে ওই আমি বোধকে ধরে রাখতে পারছি চেতনা হিসাবে। চেতনাই যে আমি বোধ। চেতনা বিন্দু হিসাবে আমি রয়েছি স্থির হয়ে, আর কিছুই নেই। শরীর ও মনকে অতিক্রম করে আমি চেতনা স্থির হয়ে আছে। সময় বলে কিছু নেই, স্থান কিছু নেই, চিন্তা ভাবনা কিছু নেই, শুধু চেতনা হিসাবে আমি জেগে রয়েছি। 28/2/1976 কালিম্পং। খ্রিস্টান ফাদারের কথা। আমি রয়েছি চেতনা হিসাবে। জগৎ মিলিয়ে গেছে, বন্ধ হয়েছে সব রকম চিন্তা। এত সুন্দর অনুভব। বেশ কয়েকদিন ধ্যানে বসে এটাই এনজয় করে গেলাম। এক বিশাল আনন্দের খনি খুঁজে পেয়েছি। আগে যেখানে আলোর নদী রূপে অনুভব করতাম, সেটা এখন আনন্দের নদী। আশ্রমের একটু নিচে এক খ্রিস্টান ফাদার থাকতেন। 10-15 জন গরিব ছাত্র সেখানে থেকে পড়াশোনা করে। ফাদারের কাছে গিয়ে তার সঙ্গে গল্প করছিলাম। একান্তে থাকতে তিনি ভালোবাসেন, তাই এখানে একটা বাড়ি তৈরি করিয়ে নিয়েছেন।
সদালাপী মানুষ, খোলা মনে কথা বলেন, বহু বছর ধরে এখানে রয়েছেন, কোনো চার্চের সঙ্গে জড়িত নন, বিদেশ থেকে কিছু চাঁদা আসে, তাই দিয়ে ছেলেদের খরচ চালান। তার সাধনাও খুব সহজ, প্রার্থনা করেন অনেকক্ষণ, বাইরের বারান্দায় চেয়ারে বসে আকাশ, পাহাড়, জঙ্গল দেখেন। বললেন, এই প্রকৃতির মধ্যেই আমি ঈশ্বরকে খুঁজে পাই। মৃত্যুর পর স্বর্গে যাবেন কিনা এ নিয়ে মাথা ঘামান না, জীবনটাকে সুন্দরভাবে কাটানো দরকার। ধর্মান্তকরণে আগ্রহী নন, বলেন খাবার আর কাপড় দিয়ে মানুষের ধর্ম পরিবর্তন করাটা ছেলে মানুষই। এ তো ক্লাবের মেম্বার হওয়া নয়, ধর্ম হলো অন্তরের পরিবর্তন। এতদিন ধর্মজীবন কাটিয়ে কি পেলেন? আপনার অভিজ্ঞতা কি? জিজ্ঞেস করলাম। আনন্দে আছি, ঈশ্বরের অসীম করুণাকে কিছুটা অনুভব করেছি। কীরকম অতীন্দ্রিয় অনুভূতি? অতি জাগতিক অভিজ্ঞতা। হ্যাঁ, একবার মনে হলো খ্রিস্টকে দেখতে পাচ্ছি সামনে ওই পাহাড়ে, লম্বা শরীর, সাদা জোব্বা পরা, মাথায় বড় চুল, কাঁধ ছড়িয়ে আমার দিকে তাকিয়ে ডান হাত নাড়লেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তাঁর দিকে, মনে হলো তিনি হাসছেন। আরেকবার ঘরে বসে প্রার্থনা করছি, হঠাৎ দেখি চারদিক আলোয় ভরে গেছে, সাদা জ্যোতিতে। আর কিছুই মনে নেই। অনেকক্ষণ পরে আমার চেতনা ফিরে এলো। আগের মতোই মাটিতে বসে আছি, হাঁটুতে ভর দিয়ে, হাত দুটো বুকের কাছে জড়ো করা, নমস্কারের ভঙ্গিতে। এরকমই কিছু অভিজ্ঞতা। আপনাদের যোগশাস্ত্রে নানা রকম অভিজ্ঞতার কথা আছে, বিভিন্ন চক্রের কথা আছে, সেসব আমি পড়েছি। আমার সাধনা আমার নিজের মতো করে, ঈশ্বরের অসীম সত্তার কথা ভাবা, খ্রিস্টের কাছে আছি, সবসময় এটা অনুভব করার চেষ্টা করা। ফাদার পিটারের কাছ থেকে ফিরে দেখি এক ভদ্রলোক এসেছেন আমার সঙ্গে দেখা করতে। তিনি অনেক দিন ধরে সাধন ভজন করছেন, কিন্তু কোনো রকম উপলব্ধি হচ্ছে না। আশ্রমে এসে অমল মহারাজের সঙ্গে দেখা করলে তিনি তাকে আমার সঙ্গে দেখা করতে বলেছেন। জিজ্ঞেস করলাম, দিনে কতক্ষণ জপ ধ্যান করেন? বললেন, সকাল সন্ধ্যায় 15-20 মিনিট করে বসি। বাবা দীক্ষা দিয়েছিলেন 2 বছর আগে, কিন্তু তার কথা মতো জপ করেও কিছু হয়নি বলে হরিদ্বারে কোনো একজন স্বামীজির কাছে আবার দীক্ষা নিই। অন্যান্য কয়েকজন গুরুর উপদেশ মতো চলার চেষ্টা করেও কোনো রকম আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে না। দিনে দুবেলা 30 মিনিট করে পড়াশোনা করলে স্কুলের বার্ষিক পরীক্ষাতেই ভালো ফল হওয়ার সম্ভাবনা কম, আর আপনি ধর্ম সাধনায় রেজাল্ট চাইছেন। আচ্ছা, আপনি কি ধরনের অনুভূতি চান? ইষ্ট দর্শন কিংবা সমাধি? কিন্তু আমার তো এখন জ্যোতি দর্শনই হয়নি। এত তাড়াতাড়ি সমাধি? 2-3 বছর সাধনা করেই এটা সম্ভব যাদের গত জন্মে অনেক সাধনা করা আছে। জ্যোতি দর্শন, ইষ্ট দর্শন চাইছেন আপনি, কিন্তু সব সাধকেরই যে জ্যোতি দর্শন হবে তা তো নয়। ভক্তি ও যোগ পথে দর্শন হয়, ধ্যান বা কর্মযোগে দর্শন নাও হতে পারে। আর দর্শনই একমাত্র প্রমাণ নয় যে সাধন পথে এগিয়ে যাচ্ছেন আপনি। অনুভূতি বিভিন্ন রকম হয়। শ্রীরামকৃষ্ণের শিষ্য রাখাল স্বামী ব্রহ্মানন্দ এবং কালীপ্রসাদের স্বামী অভেদানন্দের ঘন ঘন দর্শন হতো, কিন্তু নরেন স্বামী বিবেকানন্দ এবং বাবুরামের স্বামী প্রেমানন্দের ক্ষেত্রে তা নয়। আধ্যাত্মিক অগ্রগতির লক্ষণ কি? সাধক তাঁর মনে এক স্থির ভূমিকে খুঁজে পান, তিনি আনন্দে থাকেন এবং তার কামনা বাসনা বা চাহিদা কমতে থাকে। আপনি এগুলিকে মানদণ্ড ধরে নিজের পরীক্ষা করুন। এলএসডি কিংবা ড্রাগস খেয়ে অথবা কোনো মানসিক রোগের কারণেও মানুষের নানা রকম দর্শন হতে পারে, আনন্দ হতে পারে, মন শান্ত হতে পারে, কিন্তু এসব সাময়িক। এতে তার চেতনার পরিবর্তন হয় না। নেশার প্রভাব কমে গেলে তিনি নিজেকে দুর্বল মনে করেন। ড্রাগসের প্রতি তার আসক্তি বাড়ে দিন দিন এবং দৈনন্দিন জীবনে তার আচরণ স্বাভাবিক থাকে না। কিন্তু আধ্যাত্মিক দর্শনে এগুলো হয় না। তার মন আরও সতেজ এবং সংবেদনশীল হয়। এজন্য 3টি বিষয়কে লক্ষ্য করুন: মনে স্থিরতা, জীবনে আনন্দ, কামনা বাসনা কম হওয়া। এগুলো তো হচ্ছে না আমার সাধনায়। তার বক্তব্য, আপনি বিভিন্ন গুরুর কাছে দীক্ষা নিয়েছেন,
কয়েকজন মহাত্মার উপদেশ অনুসারে সাধনা করেছেন। এটাই বোধহয় আপনার জীবনে সমস্যা এনেছে। আপনি কলেজে 2 মাস ফিজিক্স অনার্স পড়লেন, তারপরে 3 মাস বাংলা অনার্স, 4 মাস ইকোনমিক্সে। এভাবে তো চলে না। জলের সন্ধানে এখানে কিছুটা মাটি খুঁড়লেন, ওখানে কিছুটা, আবার আরও কিছুটা। এইভাবে না করে একটা পদ্ধতিতেই চলুন। সব পদ্ধতিতেই ঈশ্বর লাভ হয়। যেমন বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্টেই মাস্টার ডিগ্রি পাওয়া যায়। আপনাকে চলতে হবে একটি পথে। আপনি কিভাবে সাধনা করেন বলুন, আমি এখন থেকে সেই পথেই শুধু সাধনা করব। তিনি বললেন, আমার পথ আর আপনার পথ এক নাও হতে পারে। তাছাড়া সাধন পথে কিছুটা অনুভূতির জন্য আমাকে দিনে 4 থেকে 4.5 ঘন্টা করে খাটতে হচ্ছে 2 বছর ধরে। আমার সুবিধা ছিল আশ্রমে থাকার। আপনাকে সংসারে থাকতে হয়। বাজার, অফিস, বাড়িতে অনেক কাজ করতে হয়। অবশ্য তার মানে এই নয় যে আপনারও 2 বছর লাগবে। সংসারে অনেক গুপ্তযোগীও রয়েছেন, তারা আধ্যাত্মিক জগতে অনেক এগিয়ে রয়েছেন। তাহলে আমি এখন কি করব? আমি গুরু নই। তাছাড়া আজ আমি কালিম্পংয়ে এসেছি, কাল বেলুড় মঠে, পরশু হয়তো দিল্লিতে। আমার উপর নির্ভর করবেন না। তবে একটা কথা বলি, গুরু ইম্পর্ট্যান্ট, কিন্তু আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে শিষ্য। গুরু পথ দেখান, শিষ্য পথে চলেন। আধ্যাত্মিক উন্নতি নির্ভর করে পথ চলার ওপর। গুরু যিনিই হন, আপনার অগ্রগতি দাঁড়িয়ে আছে আপনার সাধনার ওপর। ভদ্রলোক চলে যাবার পর কিছুক্ষণ এই নিয়ে ভাবতে লাগলাম। এরকম অনেককেই আগে দেখেছি। তারা কিছুদিন জপ ধ্যান করেই আধ্যাত্মিক অনুভূতি পেতে চান। দামি জিনিস পেতে হলে তার জন্য তো দাম দিতে হয়। নবীন সাধককে অনেক সংগ্রাম করতে হয়। ভিত্তি স্থাপনের জন্য সময় দিতে হয়। ধৈর্য, দৃঢ়তা এবং আকুলতা নিয়ে সাধনা চালিয়ে গেলে ফল মেলে। সবার যে দর্শন হবে এমন নয়, আর দর্শন না হলে অগ্রগতি হচ্ছে না এটাও ভুল ধারণা। চাহিদা কম হওয়া, স্থিরতা এবং আনন্দ ক্রমশ বেশি হওয়া, এই মানদণ্ডে নিজেকে বিচার করতে হয়। আধ্যাত্মিক অনুভূতি অসংখ্য রকমের হয়। কোনো একটি বিশেষ বা দুটির জন্য লালায়িত না হয়ে মন খোলা রেখে এগোতে হয়। আধ্যাত্মিক পথে এক একজন এক এক পথে এগোন, এক এক রকম তাদের অনুভূতি হয়। কারো কারোর ধারণা আছে যে ধ্যানে বসে জ্যোতি দর্শন হওয়াটাই আধ্যাত্মিক অগ্রগতির লক্ষণ। সারাদিনে বাকি সময়টা কেমন যাচ্ছে এ নিয়ে মাথা ঘামায় না। নিজেকে মূল্যায়ন করতে হলে এটা দেখা জরুরি। অফিসে কোন মানসিকতা নিয়ে আমি কাজ করছি? আনন্দিত মনে কাজ করছি কি? ভিড় বাসে কেউ ধাক্কা দিলে নিজের মন শান্ত রাখতে পারছে কি? প্রতিবেশী ভুল কাজ করলে আমি ঝগড়া শুরু করে দিচ্ছি, অথবা সহানুভূতি দিয়ে তাকে দেখছি? সামান্য ব্যাপারে আমার মাথা গরম হয়ে যায়। এরকম দৈনন্দিনের কাজগুলিতে নিজেকে মূল্যায়ন করা দরকার। বিপদে শান্ত থাকতে পারছি কি? এভাবে নিজেকে পরীক্ষা না করলে সাধন ভজন একটা পার্ট টাইম জব হয়ে থাকবে আপনার জীবনে। বেলুড় মঠ থেকে কাজে যখন কলকাতা যেতাম, দেখতাম যে 2 ধরনের মানুষ আছেন। একদল যেন আগ্নেয়গিরি, যে কোনো ছুতোতে জ্বলে উঠছে, ঝগড়া করছে, মাথা গরম করছে। আর অন্য দল মৃত সৈনিক, হতাশাপূর্ণ চেহারা, নিরুৎসাহ। এই 2 দলের অনেক হয়তো বাড়িতে দুবেলা জপ ধ্যান করেন, মন্দিরে যান, কিন্তু ব্যক্তিত্বে বা আচরণে আগ্নেয়গিরি বা মৃত সৈনিক। দুটি বিষয় মানুষকে ক্ষতি করে, অভিযোগ আর অজুহাত। নিজের অসুবিধা হলে অন্যের ওপর দোষ চাপিয়ে দিয়ে অভিযোগ করা। আমরা বুঝতে পারি না যে দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজে অন্যকে গালাগালি করে আমাদের কোনো লাভ হয় না। ভালো মন্দ মিশিয়েই তো মানুষ। এটা বুঝতে পেরে সংবেদনশীল ব্যবহার করা সাত্ত্বিক লক্ষণ। পজিটিভ মানসিকতা নিয়ে চললে নিজেরই লাভ হয়। অন্যেরা যেমনই হোক, আমি গঠনমূলক আচরণ করে দেখাবো। এমন আচরণে আমারই লাভ, আমার বিকাশ হবে। দ্বিতীয়ত, অজুহাত না দেওয়া। নিজে ভুল করলে তার পরিণতি নিজের কাঁধে নেওয়া, এটা আমাকে দায়িত্বশীল করে, আমাকে এগিয়ে দেয়। এসব কথা তো কমন সেন্সের ব্যাপার।
এই কথাগুলো আমরা সবাই জানি, তবুও আচরণে আনতে পারি না কেন? কারণ এটা আমার দৈনন্দিন কাজগুলিতে অভ্যাস করি না। ফলে এই কথাগুলো তত্ত্বকথা হয়েই থেকে যায়, জীবনের ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগাতে পারি না। মানুষ যদি বুঝতে চেষ্টা করে কি করলে তার ভালো হয়, অগ্রগতি হয়, বিকাশ হয়, তাহলেই সে সেটা করতে পারবে নিজের জীবনে। তাহলে কথাটা হলো, শুধু সকাল সন্ধ্যায় জপ ধ্যান নয়, এর সঙ্গে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে মনের স্থিরতা, আনন্দ অভ্যাস করে তার মূল্যায়ন করাও দরকার। আমরা আজকে পড়লাম 50 পাতা পর্যন্ত। পরের দিন এর পর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।